बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु आलैकुम। আমি মোহাম্মদ আরিফ হোসাইন, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, ক্যান্টনমেন্ট হাই স্কুল, যশোর সেনানিবাস। ক্যান্টনমেন্ট হাই স্কুল কর্তৃক আয়োজিত সিএইচএস যশোর অনলাইন ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগতম ও শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এর আগের ক্লাসগুলোতে আমি হিসাব বিজ্ঞানের উপরে ক্লাস নিয়েছিলাম। আজ আমি নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিংয়ের প্রথম চ্যাপ্টারে, যেটা আছে অর্থায়ন ও ব্যবসায় অর্থায়ন, ফাইন্যান্স ও বিজনেস ফাইন্যান্স, ওটার আলোচনা করব। তো এই অধ্যায় শেষে বা এই পাঠ শেষে আমরা কী কী শিখবো, সেটা অর্থায়ন কী তা বলতে পারবো, অর্থায়নের শ্রেণী বিভাগ ব্যাখ্যা করতে পারবো, কারবারি অর্থায়নের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো, কারবারি অর্থায়নের নীতি ব্যাখ্যা করতে পারবো, কারবারি আর্থিক ব্যবস্থাপকের যে কার্যাবলী আছে সেটাও ব্যাখ্যা করতে পারবো। তাহলে চলো, যে অর্থায়ন কি সেটা আমরা জেনে নিই। তারা গেছে কি অর্থ তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এখানে লিখছে কি অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। এটা প্রায় যে জ্ঞানমূলক প্রশ্ন আসে যে অর্থায়ন কি নিয়ে কাজ করে, অর্থায়ন তহবিল ব্যবস্থাপনা নিয়ে কাজ করে। তারপর বলছে কি অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও ব্যবহার সংক্রান্ত এই প্রক্রিয়াকে বোঝায়। তার মানে তারপর এটা দেখো আরো একটু ক্লিয়ার হবে, প্রতিষ্ঠানের জন্য প্রয়োজনীয় অর্থের পরিকল্পনা করা, সংস্থান করা, ব্যবহার করা এবং নিয়ন্ত্রণ সংক্রান্ত কাজকে অর্থায়ন বলে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের জন্য যে টাকা পয়সার দরকার, সেই টাকা পয়সার জন্য পরিকল্পনা গ্রহণ করতে হবে। আমি কোথা থেকে টাকা পয়সা সংগ্রহ করব, কত পার্সেন্ট সুদে আমরা টাকাটা নেব, কোথা থেকে নিলে টাকাটা আমার ভালো হবে, ব্যবসা প্রতিষ্ঠানের জন্য মূল্য মঙ্গলজনক হবে, ব্যবসা প্রতিষ্ঠানের লাভ হবে, সবগুলো চিন্তা ভাবনা করা কাজই হচ্ছে একসঙ্গে অর্থায়ন। তো অর্থায়নকে কতগুলো ভাগে ভাগ করা যায়, তোমরা দেখো এখানে 6টা ভাগ রয়েছে। যেমন হচ্ছে পারিবারিক অর্থায়ন, সরকারি অর্থায়ন, আন্তর্জাতিক অর্থায়ন, অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান, তারপর আছে ব্যবসা অর্থসংস্থান, তারপর শেষেরটা আছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অর্থসংস্থান। তো আমরা এক এক করে জানবো যে ব্যবসার অর্থসংস্থানের অর্থায়নের শ্রেণীবিভাগগুলো। প্রথমটা আছে পারিবারিক অর্থায়ন। পরিবারের অর্থায়নের ক্ষেত্রে পরিবারের আয়ের উৎস ও পরিমাণ নির্ধারণ করে সে আয় কিভাবে ব্যয় করলে ব্যবসায়ের পরিবারের সদস্যদের সর্বাঙ্গীন মঙ্গল হয় তা নির্ধারণ করা হয়। মানে পরিবারের আয়ের উৎসগুলো নির্বাচন করা, ব্যয়গুলো নির্বাচন করা, কোন খাতে ব্যয় করলে পরিবারের জন্য ভালো হবে সেগুলো নির্বাচন করা হচ্ছে পারিবারিক অর্থায়ন। পরেরটা আছে সরকারি অর্থায়ন। সরকারি অর্থায়নের প্রধান কাজ হচ্ছে জনকল্যাণ করা। প্রধান উদ্দেশ্য হচ্ছে কি জনকল্যাণ করা, যা ব্যবসার উদ্দেশ্য না, মুনাফা অর্জন উদ্দেশ্য নয়। এক কথায় সরকারি অর্থায়নের উদ্দেশ্য দেশের কল্যাণ, সমাজের কল্যাণ। কোনো সময় এটা উদ্দেশ্য মুনাফা অর্জন নয়। প্রতিটি সরকারের একটি অর্থ ব্যবস্থা আছে। একটি সরকারের প্রেক্ষাপটে তার বার্ষিক ব্যয় কোন কোন খাতে কি পরিমাণ হবে এবং সেই অর্থ কোন কোন উৎস হতে সংগ্রহ করা যাবে তা সরকারি অর্থায়নে আলোচনা করা হয়। সরকারকে দেশের সার্বিক উন্নয়নের অনেক খাতসমূহ ব্যয় করতে হয়, যেমন রাস্তাঘাট নির্মাণ, সেতু, সরকারি শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি হাসপাতাল, আইন শৃঙ্খলা, প্রতিরক্ষা, সামাজিক অবকাঠামো ইত্যাদি ইত্যাদি ক্ষেত্রে তার ব্যয়গুলো হয়। ঠিক তেমনি এই ব্যয় নির্বাহের জন্য সরকারকে বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করতে হয়। যেমন ইনকাম ট্যাক্স আছে, ভ্যাট আছে, গিফট বক্স, এক্সপোর্ট ডিউটি, ইম্পোর্ট ডিউটি, সঞ্চয়পত্র, প্রাইস বন্ড, ট্রেজারি বিল ইত্যাদি ইত্যাদি। তো এই চ্যাপ্টারের আবার বঙ্গবন্ধু সেতুর মতো বড় বড় প্রকল্পের বাস্তবায়নের প্রচুর অর্থের প্রয়োজন হয়। যদি সরকারের বাজেট হতে সম্পূর্ণ অর্থের সংস্থান হয়, অনেক সময় সরকারের সামাজিক ও রাষ্ট্রীয় নিরাপত্তাজনিত অর্থের জন্য অর্থের সংকটের সৃষ্টি হতে পারে। তো এই অর্থের সংকট হতে পারে, তো বিভিন্ন ক্ষেত্রে সেখান থেকে ঋণ নিতে পারে। এডিবি ব্যাংক আছে, যেমন এডিবি ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক আছে, ওয়ার্ল্ড ব্যাংক আছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক আছে ইত্যাদি। তারপর আছে সরকারি এবং বেসরকারি উদ্যোগে বৃহৎ প্রকল্প বাস্তবায়নের জন্য যে অর্থায়ন করা হয় তাকে বলা হয় পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা প্রায় পরীক্ষায় দেখা যায় যে পিপিপি কি, তো কেউ কেউ লেখে যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা একটা ভুল ধারণা। যখন যদি বল পিপিপি এর
পূর্ণ রূপ কি, তখন আমরা লিখব পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। যদি বলে পিপি কি, তখন আমরা লিখব সরকারি ও বেসরকারি সহযোগিতার মাধ্যমে বৃহৎ প্রকল্পগুলোতে অর্থায়ন করাকে পিপিপি বলে। তারপরটা দেখো আন্তর্জাতিক অর্থায়ন। তারপরটা আছে কি আন্তর্জাতিক অর্থায়ন। আন্তর্জাতিক অর্থায়নে আমদানি রপ্তানির খাতগুলো নিয়ে বিস্তার বিশ্লেষণ করে। বাংলাদেশ প্রধানত আমদানি নির্ভর দেশ। প্রতি বছর বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী, কাঁচামাল, মেশিনারিজ, ঔষধ, পেট্রোলিয়াম ইত্যাদি বিভিন্ন দেশ হতে আমদানি করা হয়। তারপরটা দেখো সে অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থসংস্থান। অব্যবসায়ী প্রতিষ্ঠান সমাজে এমন কিছু প্রতিষ্ঠান বা সংস্থা থাকে যা মানব কল্যাণে বা দরিদ্র ও বঞ্চিত মানুষের সেবা নিয়োজিত। এই ধরনের প্রতিষ্ঠান পরিচালনার জন্য অর্থ ও অর্থের সমতুল্য পণ্য বা সেবার প্রয়োজন আছে এবং সেই অর্থের দক্ষ ব্যবস্থাপনার প্রয়োজন আছে। এটা হতে পারে যেমন এতিমখানা, সামাজিক প্রতিষ্ঠান, এই জাতীয় অব্যবসায়ী প্রতিষ্ঠান। তারপর হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান, বিজনেস ফাইন্যান্স। বিজনেস ফাইন্যান্সটা এমন যে নিজস্ব তহবিল নিয়োগ করে এর যথাযোগ্য ব্যবহার নিশ্চিত করে মুনাফা অর্জন করায়। আর এ ধরনের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। বিজনেস ফাইন্যান্সের তোমার যে ব্যবসায় অর্থায়ন আছে, ব্যবসা অর্থায়নের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন। কোথা থেকে ব্যবসা অর্থায়নটা এমনভাবে বলা যেতে পারে যে ব্যবসা অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ ও এর ব্যবস্থাপনা সংক্রান্ত প্রক্রিয়াকে বোঝায়। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠান কোথা থেকে অর্থ সংগ্রহ করবে, কোথায় বিনিয়োগ করবে, কি পরিমাণ লাভ হবে, সবকিছু ভাবা হয়, চিন্তা ভাবনা করা হয়। তবে সেটা আছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। যে কোনো দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড সাধারণত সেই দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে কেন্দ্র করে আবর্তিত হয়। বাংলাদেশে অনেক ব্যাংক রয়েছে, যেমন সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, বিডিবিএল আছে, আইডিবিএল আছে ইত্যাদি অনেকগুলো ব্যাংক আছে। এগুলোর মাধ্যমে তাদের আর্থিক কার্যক্রম পরিচালনা করে থাকে। তো এই ছিল হচ্ছে অর্থায়নের শ্রেণী বিভাগ। তো পরেরটা আমরা চলে যাব। পরেরটা আছে কারবারি অর্থায়নের গুরুত্ব। তো কারবারি অর্থায়নের গুরুত্বের মধ্যে আছে ব্যবসায়িক অর্থায়নের গুরুত্ব। বাংলাদেশের প্রেক্ষাপটে অর্থায়ন সম্পর্কিত ধারণা বিশেষ গুরুত্ব বহন করে। বাংলাদেশের একটি উন্নয়নশীল দেশ বলে আর্থিক সংকট ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য একটি নিত্য নৈমিত্তিক ঘটনা। এই সংকটের জন্য কারবারের প্রতিষ্ঠান সুচারুরূপে পরিচালনা করা একটি দুরূহ কাজ। তারপরে সে অনগ্রসর ব্যাংক ব্যবস্থা। উপরন্তু উন্নত বিশ্বের মতো আমাদের আর্থিক প্রতিষ্ঠানগুলো যথেষ্ট সুসংগঠিত নয় বলে ঋণের জন্য আবেদন করলেও কাঙ্ক্ষিত সময়ের মধ্যে ঋণ পাওয়া সম্ভব নয়। অনেক সময় ব্যাংক ঋণের বিপরীতে যে সম্পত্তি বন্ধক রাখতে হয় তার অপ্রতুলতার কারণে ব্যাংক ঋণ উপযুক্ত সময়ে দিতে ব্যর্থ হয়। স্বল্প শিক্ষিত উদ্যোক্তা। তারপরটা দেখো স্বল্প শিক্ষিত উদ্যোক্তা আছে। বাংলাদেশের বেশিরভাগ ক্ষুদ্র প্রতিষ্ঠানের উদ্যোক্তারা স্বল্প শিক্ষিত বলে এরা একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে অর্থায়ন কার্যক্রম পরিচালনা করতে পারে না। এতে করে অনেক লাভজনক প্রতিষ্ঠান উপযুক্ত আর্থিক পরিকল্পনার অভাবে আর্থিক সংকটে সুষ্ঠুভাবে চলতে পারে না এবং অবশেষে লাভের বদলে ক্ষতির সম্মুখীন হয়। তারপরটা দেখো আছে উৎপাদনমুখী বিনিয়োগ ও জাতীয় আয়। একটি সফল বিনিয়োগ জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা পালন করে। অর্থায়ন বিষয়ক জ্ঞানের প্রয়োগে একজন ব্যবসায়ী বিনিয়োগের বিভিন্ন প্রকল্পগুলোর মধ্যে ভবিষ্যৎ আয় ব্যয়ের সম্ভাব্য বিশ্লেষণ করে সবচেয়ে লাভজনক প্রকল্পটি বেছে নেয়। তো তারপরেরটা আছে পরের অংশ কারবারি অর্থায়নের নীতি। কারবারি অর্থায়নটা কি আমরা একটু দেখিনি। প্রথমে আছে কারবারি অর্থায়ন নীতি। এটা আছে কারবারি অর্থায়ন ব্যবস্থাপনা বলতে কারবারের জন্য প্রয়োজন মাফিক তহবিল সংগ্রহ, স্বল্প ও দীর্ঘ মেয়াদে সেই তহবিল বিনিয়োগ এবং তহবিল বন্টন সংক্রান্ত ব্যবস্থাপনাকে বোঝায়। এসব ব্যবস্থাপনার কিছু নীতিমালা আছে যা নিচে তুলে ধরা হলো। তারল্য বনাম মুনাফা নীতি, উপযুক্ততার নীতি, কারবারের বৈচিত্র্যকরণ ও ঝুঁকি বন্টন নীতি। তারল্য ও মুনাফা নীতি। তো তারল্য বনাম মুনাফা নীতি এমন হতে পারে, ধরো যদি নগদ অর্থ বেশি পরিমাণে দোকানি নিজের কাছে রেখে দেয় তাহলে ব্যাংক থেকে প্রাপ্ত আয়ের পরিমাণ কমে যায়। আবার ব্যাংক যদি পরিমাণ অর্থ বিনিয়োগ করলে ব্যবসা প্রতিষ্ঠান ব্যয় নির্বাহের জন্য প্রয়োজনীয় নগদ অর্থের ঘাটতি ঘটে, যা ব্যবসায়ের সুষ্ঠু পরিচালনাকে ব্যাহত করে।
ফলে ব্যবসায়ীকে তারল্য ও বিনিয়োগের মধ্যে ভারসাম্য রেখে আর্থিক ব্যবস্থাপনা করতে হয়। অর্থাৎ একদিকে তাকে যেমন দৈনন্দিন কার্য পরিচালনার জন্য নগদ অর্থ হাতে রাখা প্রয়োজন, অন্যদিকে মুনাফা অর্জনের জন্য সে অর্থ বিনিয়োগ করাও প্রয়োজন। নগদ অর্থ ও মুনাফার মধ্যে বিপরীত সম্পর্ক। নগদ অর্থ বেশি রাখলে মুনাফা কমে যায়, আবার মুনাফা বৃদ্ধি কল্পে বেশি বিনিয়োগ করা হলে তারল্য ঘাটতি হয়। তারল্য মুনাফার মধ্যে উপযুক্ত ভারসাম্য রাখার নীতি হলো তারল্য মুনাফা নীতি। তো এরপরেরটা আছে উপযুক্ততার নীতি। তারপরেরটা আছে উপযুক্ততার নীতি। স্বল্প মেয়াদী তহবিল নিয়ে চলতি মূলধন ও দীর্ঘমেয়াদী তহবিল নিয়ে স্থায়ী মূলধন সরবরাহ করা অর্থায়নের একটি নীতি। একটি ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য যে নিত্য নৈমিত্তিক অর্থের প্রয়োজন হয় সেটাই চলতি সম্পদ, যেমন কাঁচামাল ক্রয়, শ্রমিকের মজুরি প্রদান ইত্যাদি। অন্যদিকে মেশিন ক্রয়, কারবারের, দালান কোঠা নির্মাণ ইত্যাদি হলো স্থায়ী মূলধন। চলতি মূলধনের পরিমাণ কম হয় বলে এর উৎস কম হয়, ফলে একটি স্বল্প মেয়াদী উৎস সংগ্রহ করা ভালো। বাণিজ্যিক ব্যাংক, বিভিন্ন অর্থায়ন প্রতিষ্ঠান, বিনিয়োগ ব্যাংক, ডিবেঞ্চার হোল্ডার এই ধরনের উৎসগুলো দীর্ঘমেয়াদী ঋণ প্রদান করে থাকে। পক্ষান্তরে বিকল্পিত অর্থ দিয়ে চলতি মূলধন ব্যবস্থাপনা করা উচিত। তো পরেরটা আছে কারবারের বৈচিত্র্যকরণ ও ঝুঁকি বন্টন। তহবিল বিনিয়োগের ক্ষেত্রে কারবারি পণ্য বা সেবা যতদূর সম্ভব বৈচিত্র্যপূর্ণ হলে কারবারের ঝুঁকি বন্টন হয় ও হ্রাস পায়। প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠান অনিশ্চিত ভবিষ্যৎকে কেন্দ্র করে মুনাফা অর্জনের চেষ্টা করে, ফলে ব্যবসাকে নানামুখী ঝুঁকির সম্মুখীন হতে হয়। এই ঝুঁকিগুলো বিভিন্ন কারণ সৃষ্টি হতে পারে, যেমন অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক প্রেক্ষাপটের পরিবর্তন ইত্যাদি। তা ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ধরনের ঝুঁকির বন্টন করতে হয়, কারবারি বৈচিত্র্য আনতে হয়। যেমন একই ধরনের পণ্যদ্রব্য না নিয়ে ব্যবসা করা। তারপরে একটু কথায় আছে, যেখানে যত ঝুঁকি আছে সেখানে মুনাফার পরিমাণও বেশি আছে। যদি কোনো ব্যবসায়ী তার একটি পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা করে, সেখানে এমন হতে পারে যে সে ব্যবসার প্রাইসটা ডাউন হতে পারে। কিন্তু বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে যদি ব্যবসাটা করা হয় তাহলে দেখা যাবে কোনোটার প্রাইস ডাউন হলে কোনোটার প্রাইস বা মূল্য বৃদ্ধি পেতে পারে। সেক্ষেত্রে ব্যবসার ভারসাম্য বজায় থাকে। ধরা যেতে পারে যে একটি খাঁচার ভিতরে 100টা ডিম যদি রাখা হয়, যদি খাঁচাটা পড়ে যায়, সে 100টা ডিম নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি ওই 100টা ডিম যদি আমি 5টা খাঁচা রাখি, একটা খাঁচা পড়ে গেলে বাকি 4টা খাঁচা থেকে যায়, তাহলে সেই ডিমগুলো নষ্ট না হওয়ার সম্ভাবনা থাকে। তো এইভাবে আমরা কি করতে পারি, যে ব্যবসার ঝুঁকি বন্টন করতে পারি। তাহলে এক কথায় বলা যায় যে এক ধরনের পণ্য না নিয়ে বিভিন্ন ধরনের পণ্য নিয়ে ব্যবসা করাকে কারবারের বৈচিত্র্যকরণ ও ঝুঁকি বন্টন বলে। তো পরে আছে আর্থিক ব্যবস্থাপকের কার্যকরী আয় সিদ্ধান্ত বা অর্থায়ন সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত অপর নাম আছে অর্থায়ন সিদ্ধান্ত। আয় সিদ্ধান্ত বলতে মূলত তহবিল সংগ্রহ প্রক্রিয়াকে বোঝায়। ব্যবসা প্রতিষ্ঠান কোথা থেকে অর্থ সংগ্রহ করবে তার চিন্তা ভাবনা করাকে আয় সিদ্ধান্ত বলে। ব্যয় সিদ্ধান্ত বা বিনিয়োগ সিদ্ধান্ত। ব্যয় সিদ্ধান্তের অপর নাম হচ্ছে বিনিয়োগ সিদ্ধান্ত। একজন ব্যবসায়ী তার অর্থ কোন কোন খাতে ব্যয় করবে বা বিনিয়োগ করবে তার সুনির্দিষ্ট চিন্তা ভাবনা করাকে বিনিয়োগ সিদ্ধান্ত বলে। অন্যান্য সিদ্ধান্তের ভিতরে আছে যে চলতি সিদ্ধান্ত, যেমন কি পরিমাণে কাঁচামাল ক্রয় বা প্রতিষ্ঠানের জন্য উপযোগী এবং সেই অর্থ কোথা থেকে সংগ্রহ করা যাবে, এই সংক্রান্ত সিদ্ধান্তকে চলতি সিদ্ধান্ত বলে। দৈনন্দিন প্রয়োজন নির্বাহ করার জন্য কি পরিমাণ নগদ অর্থ রাখা উচিত, সেটাও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তারপর এটা বলা যেতে পারে যেসব উৎস হতে তহবিল সংগ্রহ করা হয়েছে তাদের প্রাপ্য প্রদান করা আরেকটি সিদ্ধান্ত। তো এই ছিল ফিনান্স ব্যাংকিং চ্যাপ্টারের প্রথম অধ্যায়, ফিনান্স ব্যাংকিং বইয়ের ফার্স্ট চ্যাপ্টারের আলোচনা। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।